এই যে আজকের আলোচনার বিষয় যে আসলে নির্বাচনের মধ্যে যে জনগণ এবং দেশ কি পাবে, রাজনৈতিক দলগুলো বড় দুটি জোট যে প্রতিশ্রুতির কথা বলছে সেটি নিয়ে আমরা আজকে বোঝার চেষ্টা করছি আপনাদের কাছ থেকে। আপনি এসে সম্মানিত আলোচকদের আলোচনা শুনছিলেন। আমি অনলাইনে একটু শুনতে এসেছিলাম, বাট যেহেতু আমি এখানে ছিলাম না, মানে এই ওগুলো নিয়ে আমরা কথা না বলি, কিন্তু প্রতিশ্রুতির বিষয়ে আমি বলি। প্রতিশ্রুতি আসলে তিন ধরনের হয়। পরে আপনি কি বুঝতে পারছেন সেটা? প্রতিশ্রুতি আসলে তিন ধরনের হয়। একটা হচ্ছে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা পালন করবেন। আর একটা হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু নানান অজুহাতে আপনি বলবেন যে কিছুটা পেরেছে আর কিছুটা পারি নাই। আর কিছু প্রতিশ্রুতি আছে আপনি মন ভোলানোর জন্য দেন আর কি। ওই যে আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, চাঁদ মামা আসবে না জানে, টিপও দিতে পারবে না জানে, চাঁদের কপালে চাঁদ টিপ দিবে এটাও জানে না, চাঁদের বুড়িও নাই, চরকাও নাই। তো এটাও একটা প্রতিশ্রুতি কিন্তু। হ্যাঁ, তো আপনি আমাকে একটু বুঝায় বলেন, ক্ষুদ্র ঋণ হচ্ছে বাংলাদেশের শুধু না, পৃথিবীর দারিদ্র মোচনের, দারিদ্রকে জাদুঘরে পাঠানোর ফর্মুলা। আর ওনারা বলেছেন যে সবাইকে বিনা সুদে ঋণ দিবেন, কৃষকদেরকে, দরিদ্রদেরকে বিনা সুদে ঋণ দিবেন। তো ক্ষুদ্র ঋণের কি হবে বাংলাদেশে? এটার ব্যাপারে ওনারা পরিষ্কার বলবেন না। ক্ষুদ্র ঋণ থাকবে নাকি থাকবে না? ওইখানে তো 12% উপরে সুদ। সাধারণ ব্যাংক থেকে লোন নিলে যা সুদ, ক্ষুদ্র ঋণের সুদ তার প্রায় দ্বিগুণের কাছাকাছি। তাহলে ক্ষুদ্র ঋণের সুদ ঋণগুলোর কি হবে? নাকি সুদের ঋণ থাকবে না বাংলাদেশে? এটা পরিষ্কার বলতে হবে না? সরকারকে ঋণ দেওয়ার অথরিটি, সরকার কাউকে বলবে সুদবিহীন ঋণ দিতে। বাংলাদেশ ব্যাংক তো ঋণ দেয় না। তাহলে ঋণ দেওয়ার জন্য একটা অথরিটি তৈরি করতে হবে, অথবা ব্যাংকগুলিকে বলতে হবে সুদবিহীন ঋণ দেন। ব্যাংকের শেয়ার হোল্ডাররা সুদবিহীন ঋণ কিভাবে দিবে? নাকি এটা শুধু ইসলামী ব্যাংক দিবে? এইগুলো বলার আগে না একটু চিন্তা ভাবনা করতে হয়। আর আরেকটা হচ্ছে হ্যাঁ ভোটে হ্যাঁ হইলে আমরা বাস্তবায়ন করব। তো হ্যাঁ ভোটে হ্যাঁ হইলে যদি বাস্তবায়ন করবেন, তাইলে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করতে গেছেন কেন? জুলাই সনদে স্বাক্ষর না করতেন, না করে এটাকে হ্যাঁ ভোটে পাঠিয়ে দিতেন, পাঠিয়ে দেওয়ার পরে এটা হ্যাঁ হইলে করবেন, না হইলে করবেন না। আমি একটা মজার উদ্ধৃতি দেই, সেটা হচ্ছে জামাতে ইসলামের দায়িত্বশীল ব্যক্তি বলেছেন যে জামাতে ইসলামের 43% নারী সদস্য আছেন এবং তারা অনেক অনেক পদের মধ্যে আছেন। এটা নাকি পৃথিবীর মধ্যে একটা, এই পৃথিবী না, এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা উদাহরণের মতো ব্যাপার। যে দলের 43% নারী সদস্য আছে, সেই দল একটা নারী সদস্যকে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে পারে নাই। এটাও কিন্তু দক্ষিণ এশিয়াতে একটা বিরাট রেকর্ড, যে এত নারী সদস্য নিয়ে এদের কেউ ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো। সেক্ষেত্রে আতিক ভাই বলছেন যে এখনই সবকিছু কেন তারা করবে, তারা তো এটা মাথায় আছে বা তারা চিন্তা করছে। হ্যাঁ, এটাই তো রাজনীতিবিদদের মজার ব্যাপার। এখনই আমরা করবো কেন? আমরা আগে হ্যাঁ ভোট করি, আমরা আগে সরকারে যাই। ওনার একটা যুক্তি দেখবেন, জামাতের যুক্তিটা সবখানে দিচ্ছে। সেটা কি? আমরা তো কোনোদিন ক্ষমতায় যাই নাই, ক্ষমতায় গেলে আমরা করব, ক্ষমতায় গেলে আমরা বুঝাই দিব আমরা যেটা বলেছি সেটা ঠিক। আগে ক্ষমতায় নিতে হবে, কিন্তু প্রতিশ্রুতিটাকে ব্যাখ্যা করে ক্ষমতায় যাওয়ার যে বিষয়, এই ব্যাখ্যাতে ওনারা নারাজ। ওনারা কিন্তু ব্যাখ্যা করবেন না। আগে আমরা ক্ষমতায় যাইনি, তারপরে বুঝতে পারবেন যে আমরা কত ভালো কাজ করতে পারি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে ওনাদের একটা মজার বয়ান আছে। এটা কিন্তু বাংলাদেশে এখন বয়ান শব্দটা চালু হয়েছে, তো সেটা হচ্ছে কে কার দোসর। আওয়ামী লীগের সঙ্গে যে ইলেকশন করে সে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সঙ্গে যে বিদেশ ভ্রমণে যায় সে আওয়ামী লীগের দোসর। তাহলে বিএনপির সঙ্গে যে দুইটা মন্ত্রী নেয় সে বিএনপির দোসর না? একজনকে খাম্বা বলে গালি দিবেন, আপনারা তাহলে লাম্বা। আপনারা চুপ করেছিলেন কেন তখন? আপনাদের নীতি, আদর্শ, সততা, ধর্ম তখন নিষেধ করেছিল, পদত্যাগ করতে না করেছিল। জাতীয় পার্টি পদত্যাগ করে নাই দেখে জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না, এই দাবি তোলে নাই এরা? সবাই তুলেছে। তা আপনারা পদত্যাগ করেন নাই কেন তখন? এত বড় দুর্নীতিবাজের অধীনে, দুর্নীতিবাজের মায়ের অধীনে আপনারা ছিলেন। এইগুলা হচ্ছে কি জানেন? আমি তো প্রশ্ন রাখলাম, এই দায় তারা নিতে চায় না। কেন নিবে না? তাইলে আওয়ামী লীগের দায় আওয়ামী লীগের শরিক দলগুলো নিবে কেন? আওয়ামী লীগের বিবদরণ কি একরকম হবে তুষার ভাই? ও আওয়ামী লীগের কোথায় ফ্যাসিবাদ, কোথায় বিএনপি? আমরা আমাকে ও তাহলে বিএনপি ফ্যাসিবাদ না, বিএনপি দুর্নীতিবাদ। আসেন শোনেন, আর আরো তুলনা কেন করবে? আরো বিষয় আছে, আমি আপনাকে একটা একটা করে বলি। নিরাপত্তা দরকার, সেটা কি তারেক রহমান নিরাপত্তা পাওয়ার পরে দরকার হয়ে গেল? শফিকুর রহমান তো বাংলাদেশেই ছিলেন। এই তত্ত্বাবধায়ক সরকারকে, অন্তরিম সরকারকে, অন্তর্বর্তী সরকারকে চাপ দেয় নাই কেন? এতদিন ঘোরাফেরা করতে পারছে নিরাপত্তা ছাড়া কিভাবে? এখন কেন নিরাপত্তা লাগছে? তারেক রহমান পেয়েছে তাই ওনাদের বৈষম্য দূর করার জন্য। ব্যাপারটা এরকম না? তো আপনি তুলনা করবেন তারেক রহমানের সাথে নিরাপত্তার সময়, তখন ঠিক আছে, আর অন্য সময় হচ্ছে ঠিক নাই। তারেক রহমান যেটা পায় ওইটা আপনারা পেতে চান, এটা ঠিক আছে, কিন্তু তারেক রহমানকে উনি কি বললেন? প্রথম আলোতে যে রিপোর্ট করা হয়েছিল এগুলোকে মিথ্যা। প্রথম আলো যুদ্ধাপরাধের জন্য একটা রিপোর্ট করে যায় না, ওগুলাও তাহলে সত্য? ওগুলার জন্য মানুষের ফাঁসি হয়েছে, সেটাও তাহলে ঠিক আছে? যেটা নিজের দলের পক্ষে ওইটা মিথ্যা, ওইটা ঠিক আছে, আর যেটা নিজের দলের বিপক্ষে ওইটা ঠিক না। এটা কি হয়? এটা বাজারে মুক্তি প্রমাণ করে তো সব মিথ্যা ছিল সেটি। আমি বলেছি প্রথম আলোতে রিপোর্ট ছাপা হয়েছে, কে অমুক, কে তমুক, কে দুর্নীতি করেছে 2007 এবং 2008। ওই যে সরকার ছিল 111-এর সরকার, এটা খুব ভালো ছিল।
তখন যে রিপোর্টগুলো ছাপা হয়েছিল ওগুলা খুব ভালো ছিল। অথচ মাহফুজ আনাম নিজে বলেছেন ডিজিএফআই এর কাছ থেকে ওনার কাছে কাগজ আসতো, উনি সেটা ছাপতেন। তো মদের ব্যাপার না এগুলা। জি ডাক্তার আব্দুল নতুন ইলেকশন করেন ইলেকশনের মতো, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আমার মতো ডক্টর সাধারণ আব্দুল ভোটার মুন্না পয়সা শুনে এইসব সালামে বলা আপনার না কাছে- ভালো, মুন্না আমাদের আপনার- কিন্তু ওগুলা মনে থাকে।